ছিলাম হুমায়ুন আহমেদের লেখা মিসির আলির চশমা। দু ধরনের মানুষের মধ্যেই পাগলামি প্রকাশিত হয়, প্রতিভাবান মানুষ এবং কর্মশূন্য মানুষ। মিসির আলি প্রতিভাবান মানুষ, তার মধ্যে পাগলামি প্রকাশিত হওয়াটাই স্বাভাবিক এবং হাসপাতালের বিছানায় তা পূর্ণমাত্রায় প্রকাশিত হলো। তিনি এত বিষয় থাকতে ভূত নিয়ে প্রবন্ধ লেখা শুরু করলেন। অতি ব্যস্ত প্রবন্ধকার। যখনই তার কাছে যাই তার প্রবন্ধের কোনো বিষয় নিয়ে ব্যস্ত দেখি। হাসপাতালে তার কিছু ভক্ত জুটে গেল। এর মধ্যে একজন নার্স, নাম মিতি। তার প্রধান এবং একমাত্র দায়িত্ব হয়ে দাঁড়ালো মিসির আলিকে ভূতের গল্প শোনানো। জানা গেল তার গ্রামের বাড়ি নয়াবাড়ি শ্রীপুর ভূতের হোস্টেল। এমন কোনো ভূত নাই যে এই মেয়ের গ্রামের বাড়িতে থাকে না। কুয়া ভূত নামে এক ভূতের নাম তার কাছেই শুনলাম। এই ভূত থাকে কুয়ায়। হঠাৎ হঠাৎ কুয়া থেকে উঠে কুয়ার পাড়ে বসে চিরুনি দিয়ে চুল আছড়ায়। মানুষজনের শব্দ শুনলে ঝপাং করে কুয়ায় ঝাঁপ দিয়ে পড়ে। তেঁতুল ভূত বলে এক ধরনের ভূতের কথা শোনা গেল। তারা থাকে তেঁতুল গাছে। এপ্রিল মাসে যখন তেঁতুলের হলুদ ফুল ফুটে তখন তারা তেঁতুল ফুল চুষে ফুলের মধু খায়। যেসব গাছে তেঁতুল ভূত থাকে সেসব গাছে এই কারণে তেঁতুল হয় না। মিতিদের গ্রামের বাড়িতে 3টি তেঁতুল গাছের কোনোটিতেই তেঁতুল হয় না। বিশাল গাছ, প্রচুর ফুল ফোটে, কিন্তু তেঁতুল হয় না। মিসির আলি এইসব উদ্ভট গল্প শুনেছেন তা না, রীতিমতো নোট করেছেন, নানা মন্তব্যে খাতা ভর্তি করেছেন। কুয়াভূত বিষয়ে তার মন্তব্যের পাতাগুলি পড়লাম। কুয়াভূত পানিতে বাস করে এমন প্রজাতি নারীধর্মী। কারণ কুয়াভূতকে সবসময় কুয়ার পাড়ে চুল আঁচড়াতে দেখা যায়। তবে এমনও হতে পারে পানিজীবী এই ভূত শ্রেণীর সবারই লম্বা চুল, সবাই চুল আঁচড়াতে পছন্দ করে। প্রকৃতি ভীত প্রকৃতির, মানুষের আগমনের ইশারা পেলে এরা কুয়াতে ঝাঁপিয়ে পড়ে। কর্মকাণ্ড এদের প্রধান কর্মকাণ্ড কুয়ার পানিতে ছুটাছুটি করা এবং পানির ছিটাছিটির খেলা করা। চরিত্র উপকারী চরিত্রে ভূত। মিতির এক খালা ছোট ছেলে একবার পানিতে পড়ে গিয়েছিল। কুয়াভূতরা বাচ্চাটিকে ঘাড়ে ধরে ঝুলিয়ে রেখেছিল। বালতি নামিয়ে দিলে কুয়াভূতরা বাচ্চাটিকে বালতিতে তুলে দেয়। গন্ধ কুয়াভূতদের গায়ে পুরনো শ্যাওলার গন্ধ, কেউ কেউ বলে মাছের গন্ধ। খাদ্য এদের খাদ্য সম্পর্কে কোনো ধারণা পাওয়া যাচ্ছে না, তবে ওদেরকে কুয়ার পাড়ে বসে পান সুপারির মতো কি যেন চিবাতে দেখা গেছে। পোশাক এদের প্রিয় এবং একমাত্র পোশাক সাদা রঙের। সাদা রঙের কাপড় ছাড়া এদেরকে কেউ অন্য কাপড়ের রঙে দেখেনি। কথাবার্তা এদের কথাবার্তা কেউ কখনো শোনেনি, তবে হাসির শব্দ অনেকেই শুনেছে। আমি কিছুতেই ভেবে পাই না মিসির আলির মতো অতি বুদ্ধিমান একজন মানুষ কুয়াভূত বিষয়ে এতগুলি কথা এত গুরুত্বের সঙ্গে কেন লিখেছেন। আমি জিজ্ঞেস করলাম, ভাই, আপনি কি কুয়াভূতের ব্যাপারটা বিশ্বাস করছেন? মিসির আলি বললেন, আমি বিশ্বাসও করছি না, আবার অবিশ্বাসও করছি না। মিতি মেয়েটা বানিয়ে বানিয়ে ভূত বিষয়ে এত কথা কেন বলবে? আমি বললাম, মানুষ বানিয়ে বানিয়ে মিথ্যা বলে না। মানুষ প্রয়োজনে মিথ্যা বলে, অপ্রয়োজনে মিথ্যা বলে, বানিয়ে বলে, অন্যকে বিপদে ফেলার জন্য বলে। মিসির আলি বললেন, আপনার ধারণা মিতি মেয়েটা আমাকে বিপদে ফেলার জন্য কুয়াভূত আমাকে মিথ্যা বলছে? আমি হাল ছেড়ে চুপ করে গেলাম। মিসির আলিকে যে রোগের কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছে সেই রোগ তার সেরে গেছে, তবে দেখা গেছে তিনি নানা ধরনের রোগে ভুগছেন। শরীরের বেশিরভাগ যন্ত্রপাতিই নাকি নষ্ট। 2টা কিডনির একটা যায় অবস্থা আছে। লিভারে জমেছে ফ্যাট। তার চিকিৎসা ডাক্তাররা মহা উৎসাহে চালাচ্ছেন। মিতি নামে নার্স চালাচ্ছে ভূত চিকিৎসা। মিসির আলি একদিন আগ্রহ নিয়ে বললেন, মেয়েটা গ্রামের বাড়িতে একদিন বেড়াতে গেলে কেমন হয়? আমি বললাম, আপনি মিতি গ্রামের বাড়িতে যেতে যাচ্ছেন? হ্যাঁ। কুয়ার পাড়ে সারা রাত বসে থাকবো, কুয়াভূতের হাসি শুনবো, তারা জলকেলি করবে, সেই শব্দও শুনব। আপনি কি সত্যিই যেতে যাচ্ছেন? অবশ্যই। চোখের ডাক্তার সাহেবের সমস্যা বিষয়ে এখন তাহলে ভাবছেন না? মিসির আলি বললেন, সেই সমস্যার সমাধান তো করেছি, আর কি? তাদের তো কিছু জানাচ্ছেন না। মিসির আলি বললেন,
আপনার জন্য অপেক্ষা করছি। আপনি যুক্তির উপর যুক্তি দাঁড় করিয়ে সমস্যার সমাধান করে গভীর আনন্দ পাবেন। আপনার আনন্দ দেখতে ইচ্ছা করছে। মিসির আলি হঠাৎ গলা নামিয়ে বললেন, একটা অদ্ভুত ব্যাপার কি জানেন? অনেক বড় রহস্য লুকিয়ে আছে মিতির কাছে। আমি বললাম, কি রহস্য? মিসির আলি তার বিখ্যাত রহস্যময় হাসি হেসে বললেন, আপনি চুপচাপ বসে না থেকে আমার চিঠি কন্যার সঙ্গে দেখা করে আসুন না। প্রাথমিক তদন্ত। আপনি আপনার মতো কথা বলবেন, প্রশ্ন করবেন, শুধু একটা প্রশ্ন আমি মাখিয়ে দেব। কোথায় দেখা করব? তার বাসায়? না, তার কলেজে। তিনি চাচ্ছেন না তার স্বামী চিঠির ব্যাপারটা জানুক, কাজেই মিটিং অফিসে হওয়াই বাঞ্ছনীয়। অধ্যাপিকা শায়লার আমাকে দেখেই যথেষ্ট বিরক্ত হলেন। শিক্ষিত মানুষরা সুগার কোটেড কুইনাইনের মতো বিরক্তি আড়াল করে সহজ ভঙ্গিতে হাসতে পারেন। ভদ্রমহিলা ভদ্রভাবে আমাকে বসালেন, বেয়ারা ডেকে চা বিস্কিট দিলেন। আলোচনা শুরু করতে যাচ্ছি, তখন তিনি আমাকে থামিয়ে দিয়ে হাসতে হাসতে বললেন, শার্লক হোমসের সঙ্গে একজন সহকারী থাকেন। উনি অনেক বোকামি করেন। পাঠকরা তার বোকামি এবং ভুল লজিক পড়ে মজা পায়। আপনিও কি এমন একজন? ভদ্রমহিলার কথায় অনেকটা থতমত খেয়ে গেলাম। যেসব কথা বলবো বলে গুছিয়ে রেখেছিলাম সবই এলোমেলো হয়ে গেল। আমি আমতা আমতা করে বললাম, মিসির আলি সাহেব অসুস্থ, হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি আমাকে পাঠিয়েছেন আপনাকে একটা প্রশ্ন করার জন্য। একটা প্রশ্ন? জি, একটাই প্রশ্ন। এই প্রশ্নটা তো তিনি টেলিফোনেও করতে পারতেন, তা না করে আপনাকে কেন পাঠালেন? শায়লার প্রশ্নের জবাব আমি দিতে পারলাম না, আরও হকচকিয়ে গেলাম। শায়লা বললেন, চা খান, চা ঠান্ডা হচ্ছে। আমি চায়ের কাপে চুমুক দিলাম। শায়লা বললেন, আমার একটা ক্লাস আছে, ক্লাসে যেতে হবে। হাতে সময় আছে 7 মিনিটের মতো। প্রশ্নটা করুন। একটাই প্রশ্ন করতে হবে তা না, 7 মিনিটে যে কয়টা প্রশ্ন করতে চান করুন। মিসির আলি শিখিয়ে দেওয়ার প্রশ্নটা করলাম। আমি নিজে যেসব প্রশ্ন করব বলে ঠিক করে রেখেছি সবই কর্পূরের মতো উবে গেল। আমি চায়ের কাপে শেষ চুমুক দিয়ে বললাম, আপনি মিসির আলি সাহেবের কাছে লেখা চিঠিতে লিখেছেন এপ্রিল মাসের 1 তারিখ দুর্ঘটনা ঘটেছিল। তারিখ ঠিক আছে তো? অবশ্যই ঠিক আছে। এপ্রিল ফুলস ডে, ভুল হওয়ার কথা না। আমি বললাম, আপনি নিশ্চয়ই জানেন মিসির আলি সাহেব অনুসন্ধানের ব্যাপারে অত্যন্ত ম্যাটিকিউলাস। তিনি খোঁজ খবর করে জেনেছেন আপনার দুর্ঘটনা বছরের 1 এপ্রিল সরকারি ছুটি ছিল। শায়লা বললেন, অবশ্যই না। আমি বললাম, আমি ওই বছর একটা ক্যালেন্ডার নিয়ে এসেছি, আপনাকে কি দেখাবো? শায়লা হ্যাঁ না বলার আগেই আমি কাঁধে ঝোলানো চটের ব্যাগের থেকে একটা ডেস্ক ক্যালেন্ডার বের করে তাকে দেখালাম। এপ্রিলে 1 তারিখে লাল গোল চিহ্ন দেওয়া, সরকারি ছুটি। ভদ্রমহিলা থতমত খেয়ে বললেন না, কঠিন মুখ করে বসে রইলেন। আমি বললাম, যদি অনুমতি দেন তাহলে উঠব। ভদ্রমহিলা এই প্রশ্নের উত্তর দিলেন না। আমার ডেস্ক ক্যালেন্ডার হাতে নিয়ে বসে রইলেন। তার ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে এই ক্যালেন্ডারটা তিনি হাতছাড়া করতে চান না। আমি ক্যালেন্ডার রেখেই ঘর থেকে বের হলাম। মিসির আলি বলে দিয়েছিলেন শায়লার সঙ্গে দেখা করার পরপরই যেন আমি ডাক্তার হারুনের সঙ্গে কথা বলি এবং তাকে জিজ্ঞেস করি কোন তারিখে আপনার বাচ্চা মারা গিয়েছিল। তারিখ জানা খুব জরুরি। আমার ধারণা ছিল ডাক্তার হারুন আমাকে চিনতে পারবেন না। তিনি শুধু যে চিনলেন তা না, আমাকে মহা সমাদর করে বসালেন, যেন দীর্ঘদিন পর তিনি তার প্রিয় মানুষটা দেখা পেয়েছেন। সব কাজকর্ম ফেলে এখন তিনি জমিয়ে আড্ডা দিলেন। আমাকে হাত ধরে বসাতে বসাতে বললেন, ভাই কেমন আছেন বলুন তো? আমি খানিকটা বিব্রত গলাতেই বললাম, ভালো। খবর পেয়েছি মিসির আলি সাহেব হাসপাতালে। ওনাকে আমার খুব দেখতেই যাবার ইচ্ছা, সময় করতে পারছি না। উনি আছেন কেমন? আমি বললাম, ভালো আছেন। পানিভূত নিয়ে একটা গবেষণাধর্মী প্রবন্ধ লিখছেন। পানিভূতটা কি? এরা পানিতে থাকে, প্রবহমান পানিতে না, দিঘিতে কিংবা পুরনো কুয়াতে। জানতাম না তো। হারুন এমনভাবে জানতাম না তো বললেন যেন পৃথিবীর অতি গুরুত্বপূর্ণ জ্ঞান তাকে ইচ্ছা করে বঞ্চিত করা হয়েছে। আমি বললাম, ভূত প্রসঙ্গ থাক, আপনার যে ছেলেটি মারা গেছে তার সম্পর্কে বলুন। সে কবে মারা গেছে? হারুন হতভম্ব গলায় বললেন, আমার তো কোনো ছেলে মেয়েই হয়নি, মারা যাবে কীভাবে?
আমি পুরোপুরি হকচকিয়ে গেলাম। হারুন বললেন, সন্তান না হওয়ার সমস্যাটা আমার স্ত্রীর না। আমার স্পার্ম কাউন্ট খুব নিচে। ডাক্তার হিসেবে এই তথ্য আমি জানি। ভবিষ্যতেও যে আমার কোনো ছেলে মেয়ে হবে তা না। আমার ছেলে মারা গেছে এই তথ্য আপনাকে কে দিল? আমি আমতা আমতা করে বললাম, ভুল হয়েছে, কিছু মনে করবেন না। হারুন বললেন, কিছু মনে করছি না, মানুষ ভুল করবে, এটাই স্বাভাবিক। এখন বলুন কি খাবেন, চা নাকি কফি? এক কাজ করুন, দুটোই খান। প্রথমে চা, তারপর কফি। চা কফি খেতে খেতে পানিভূত বিষয়ে কি জানেন বলুন তো? আমি বললাম, আমি কিছুই জানি না, জানতে চাচ্ছিও না। এসব অতিপ্রাকৃত বিষয়ে আমার কোনো আগ্রহ নেই। হারুন মহা উৎসাহে বললেন, আগ্রহ কেন থাকবে না? আপনার কি ধারণা ভূত প্রেত নেই? রবীন্দ্রনাথ ভূত বিশ্বাস করতেন, এটা জানেন? প্ল্যানচেট করে আত্মা আনতে পছন্দ করতেন। তিনি তার জীবনস্মৃতিতে পরিষ্কার লিখেছেন। আপনি জীবনস্মৃতি পড়েননি? আমার কাছে আছে, আপনি ধার নিতে পারেন। তবে বই ধার নিলে কেউ ফেরত দেয় না, এটাই সমস্যা। পুলিশ তদন্ত করে ফাইনাল রিপোর্ট দেয়। আমিও শালার সন্তান বিষয়ে একটা ফাইনাল রিপোর্ট তৈরি করলাম। মিসির আলি সাহেবকে রিপোর্ট দেখিয়ে চমকে দিব, এটাই আমার বাসনা। আমার ধারণা রিপোর্টটা ভালো লিখেছি। ডাক্তার হারুনের সন্তানের মৃত্যু বিষয়ক জটিলতা। ডাক্তার হারুনের কোনো সন্তান নেই, সন্তানের মৃত্যুর প্রশ্ন সেই কারণেই নেই। ডাক্তার হারুনের প্রকৃতি ভালো মানুষের প্রকৃতি। ভালো মানুষরা নিজের বিশ্বাসের প্রতি শ্রদ্ধাশীল হয়, এই ভদ্রলোকও সেরকম। ভূত প্রেত আত্মা এইসব বিষয়ে তার বিশ্বাস আছে। বিশ্বাস রক্ষার ব্যাপারে তিনি যত্নশীল, এটা দোষের কিছু না। এই ধরনের মানুষরা অপ্রয়োজনীয় মিথ্যা বলেন না। কাজেই তার কোনো সন্তান নেই এমন মিথ্যা তিনি বলবেন না। তারপরেও হারুন সাহেবের কথার সত্যতা সম্পর্কে পুরোপুরি নিঃসন্দেহ হওয়ার জন্য আমি দুজনের সঙ্গে কথা বলেছি। একজন হারুন সাহেবের গাড়ির ড্রাইভার এবং অন্যজন হারুন সাহেবের বাড়ির কেয়ারটেকার নাজমুল। নাজমুলের অনেক বয়স। হারুনের জন্মের আগে থেকেই তাদের বাড়ি কেয়ারটেকার। স্ট্রোকের কারণে ডান হাত এবং পা নাড়াতে পারেন না। মুখের কথাও অস্পষ্ট এবং জড়ানো। তবে তার সেন্সেস খুব পুরোপুরি কাজ করছে। আমার প্রশ্নের জবাবে বললেন, আমার নিজের কোনো ছেলে মেয়ে নাই, আমি বিবাহ করি নেই। আমি মনে করি আমার ছেলে হারুন। আমি তাকে কোলে পিঠে করে বড় করেছি, ঘাড়ে করে স্কুলে নিয়ে গিয়েছি, স্কুল থেকে এনেছি। তার কোনো সন্তানাদি হয় নাই, এই দুঃখ হারুনের চেয়ে আমার অনেক বেশি। আর অল্প কিছুদিন বেঁচে থাকবো, হারুনের বাচ্চার মুখে দাদু ডাক শুনবো না, এই কষ্টের কোনো সীমা নাই। ডাক্তার হারুনের ড্রাইভারের সাথে আমার যে কথা হয়েছে তা এরকম, তোমার নাম? স্যার, আমার নাম ফজলু মিয়া। তুমি ডাক্তার সাহেবের বাড়ি কতদিন ধরে চালাচ্ছ? হিসাব নাই। কাজ শেখার পরে প্রথম স্যারের এখানেই কাজ নেই, খুব কম হলে 10 বছর ধরে স্যারের সাথে আসি। তোমার ডিউটি কেমন? আমার ডিউটি নেই, স্যারের সন্তানাদি নাই, স্কুল ডিউটিও নেই। ম্যাডামের ডিউটি করো না? ম্যাডামের আলাদা গাড়ি, আলাদা ড্রাইভার। সন্তান বিষয়ক মিথ্যা কথাটা শায়লা বানিয়ে বলেছেন। এমন একটা ভয়ঙ্কর মিথ্যা কথা উনি কেন বানালেন সেটা খুবই পরিষ্কার না। আমার ধারণা তিনি মিসির আলি সাহেবের সঙ্গে একটা বুদ্ধির খেলা খেলেছেন। মিসির আলি একজনকে শিশু হত্যাকারী হিসেবে চিহ্নিত করার পর তিনি বলবেন কোনো শিশুর অস্তিত্ব নাই। সম্মানিত মানুষকে ছোট করে অনেকে আনন্দ পায়, শায়লা সেরকম একজন বলে আমার ধারণা। মিসির আলি আগ্রহ নিয়ে আমার রিপোর্ট পড়লেন এবং হাসি মুখে বললেন, রিপোর্ট ঠিক আছে, তবে। আমি বললাম, রিপোর্ট ঠিক থাকলে তবে আসবে কেন? মিসির আলি বললেন, তবে আসছে কারণ হারুন সাহেবের কোনো ছেলে 1 এপ্রিল মারা যায়নি বলে সিদ্ধান্ত নিয়েছেন, তা যুক্তি নির্ভর না। আপনি হারুন সাহেবের কথা, তার কেয়ারটেকার এবং ড্রাইভারের কথা সত্যি বলে ধরে নিয়েছেন। তারা কেন মিথ্যা বলবে? হারুন সাহেবের স্ত্রী বা কেন মিথ্যা বলবে? আমি বললাম, হারুন সাহেবের স্ত্রী মিথ্যা বলার কারণ কিন্তু আমি ব্যাখ্যা করেছি, কিন্তু আপনার সঙ্গে একটা খেলা খেলেছেন। মিসির আলি বললেন, এই খেলা তো হারুন সাহেবও খেলতে পারেন না? আমি বললাম,
তার বাড়ির বাকি দুজন তো কোনো খেলা খেলবে না, তাদের স্বার্থ কি? অন্নদাতা মুনিবকে রক্ষা করার স্বার্থ হতে পারে, বাড়ির বিশ্বাসী পুরনো লোকজন মুনিবের প্রতি লয়াল থাকে। আমি বললাম, আপনি কি তাহলে ধারণা করছেন যে 1 এপ্রিল সত্যি সত্যি বাচ্চাটা খুন হয়েছে? মিসির আলী বললেন, সেরকম ধারণাও করছি না, তবে আমি মনে করি ওই তারিখে ডাক্তার হাউনে কোনো বাচ্চা মারা গিয়েছিল কিনা সেই বিষয়ে নিশ্চিত হওয়াটা খুব জরুরি। আমি বললাম, কিভাবে নিশ্চিত হব? বাংলাদেশে তো জন্ম মৃত্যুর কোনো রেকর্ড থাকে না। মিসির আলী বললেন, জন্ম রেকর্ড থাকে না, মৃত্যু রেকর্ড থাকে, গোরস্থানে থাকে। গোরস্থানে অফিসে কার কবর হলো তা লেখা থাকবে। আমাকে এখন গোরস্থানে ঘুরতে হবে। মিসির আলী হাসতে হাসতে বললেন, অবশ্যই, আপনি একটা রহস্যের মীমাংসা করবেন বিনা পরিশ্রমে, তা কি হয়? আমি বললাম, আপনি তো বিনা পরিশ্রমে রহস্যের মীমাংসা করে ফেলেছেন, অনেক আগেই খামি লিখে আমাকে দিয়েছেন। মিসির আলী বললেন, বিনা পরিশ্রমে করিনি, অনেক পরিশ্রম করেই সিদ্ধান্তে এসেছি। কঠিন এক অঙ্ক ধাপে ধাপে করে সিদ্ধান্তে এসেছি। আপনার পক্ষে গোরস্থানে ঘোরা সম্ভব হবে না, আমি বুঝতে পারছি। এক কাজ করুন, কিছু টাকা পয়সা দিয়ে কাউকে লাগিয়ে দিন যে আপনার হয়ে কাজটা করবে। 500 টাকা খরচ করলেই হবে। আমাকে 1000 টাকা খরচ করতে হলো। গোরস্থান থেকে গোরস্থানে যাওয়ার ভাড়া 500 টাকা, কাজটার জন্য 500 টাকা। জানতে পারলাম ঢাকা শহরে ওই তারিখে 11 জন শিশু মারা গেছে। এর মধ্যে 5 জন মেয়ে, 6 জন ছেলের মধ্যে 4 জনের বয়স 4 বছরের বেশি, এরা বাদ। বাকি দুজনের একজনের জন্ম পরপরই মারা গেছে, সেও বাদ। একজন শুধু মারা গেছে 1 বছর বয়সে, তার নাম মিজান। তার বাবা আলহাজ আব্দুল লতিফ, থাকেন পুরন ঢাকায়। আমি আমার রিপোর্টে লিখলাম, নিশ্চিতভাবে বলতে পারছি 1 এপ্রিলে হারুন সাহেবের কোনো সন্তান মারা যায়নি। রিপোর্টটা লিখে শান্তি পেলাম না, মনের মধ্যে খচখচ করতে লাগলো। আমার ধারণা এর মধ্যেও মিসির আলী কিছু ভুল বের করে ফেলবেন, আবার আমাকে নতুন করে ছুটাছুটি শুরু করতে হবে। হয়তো মিসির আলী বলবেন আলহাজ আব্দুল লতিফ সাহেবের ইন্টারভিউ নিতে। নানানভাবে চিন্তা করলাম, গুরুত্বপূর্ণ কিছু কি বাদ দিয়েছি? মানুষের স্বভাব হচ্ছে চোখের সামনে যে জিনিস থাকে তাই চোখে পড়ে না। আমার বেলায় তেমন কিছু কি ঘটেছে? মিসির আলী সাহেব বলেছেন, মিতির মধ্যে অনেক রহস্য লুকিয়ে আছে। মিতির মধ্যে কি রহস্য থাকবে? সে তার গ্রামের বাড়িতে ভূত দেখে। তার গ্রামের বাড়ির ভূতের সঙ্গে ডাক্তার হারুন বা তার স্ত্রী শায়লার সম্পর্ক কি? ইংরেজি একটা কথা আছে, লেফট নো স্টোন আনটার্নড। প্রতিটি পাথর উল্টে দেখতে হবে। মিতি নামক পাথর উল্টে দেখার জন্য একদিন হাসপাতালে তার সঙ্গেও দেখা করতে গেলাম। সে সঙ্গে সঙ্গে হাসপাতালে ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে যে ভূত বাস করে তার গল্প শুরু করলো। এটা নাকি ঠিক ভূতও না, অনেকটা জন্তুর মতো। মৃত রোগীর পায়ের পাতা চাটে, তার গায়ে লাশের গন্ধ। পাতা চাটা ভৌতিক প্রাণীর গল্প শোনার মানে হয় না। বিরক্ত হয়ে চলে এসেছি। মনে হচ্ছে রহস্য সমাধানের পথ খুবই জটিল পথ। অনেক চিন্তাভাবনা করে আমি একটা সহজ পথ বেছে নিলাম। মিসির আলী সাহেবকে খামটা খুলে ফেললাম। সেখানে লেখা, ধৈর্য ধরতে পারলেন না, আগে ভাগে খাম খুলে ফেললেন। যাই হোক, হত্যাকারীর নাম লিখছি, সাংকেতিকভাবে লিখছি, দেখি সংকেত ভেদ করতে পারেন কিনা। হত্যাকারীর নাম মারব ত্রকনা। আমার মাথায় হাত দিয়ে বসা ছাড়া উপায় রইল না। সাংকেতিক ভাষা উদ্ধার আমার কর্ম না। মিসির আলী সাহেবের নির্দেশ মতো অনুসন্ধান চালিয়ে যাওয়া এর চেয়ে সহজ। মনে হচ্ছে পেতেছি সমুদ্র শয্যা। মিসির আলী হাসপাতাল থেকে ফিরেছেন এবং গভীর আগ্রহে রাত জেগে ভূত বিষয়ক প্রবন্ধ লিখে যাচ্ছেন। পানিভূত বিষয়ে আগেই লেখা হয়েছে, এখন লিখছেন বৃক্ষবাসী ভূত। যেসব ভূত গাছে বাস করে তাদের নিয়ে জটিল প্রবন্ধ। যা লেখেন সেটা আমাকে ঘুমোতে যাওয়ার আগেই পড়ে শোনা। আমি কিছুতেই বুঝতে পারি না নিতান্ত ফালতু কাজে এই মানুষটা কেন তার মেধা নষ্ট করছে। তারপরেও ভূত বিষয়ক আলোচনায় আমি অংশগ্রহণ করছি। একটা শিশু যদি গভীর আগ্রহে কোনো খেলা খেলে, সেই খেলায় বাধা দিতে নেই। ভূত বিষয়ক গবেষণায় শিশুর খেলা ছাড়া আর কি? শিশুর খেলাকে প্রশ্রয় দেওয়া সাধারণ নর্মের মধ্যে পড়ে। রাতে দুজন খেতে বসেছি। মিসির আলী বললেন, বলুন তো দেখি কোন গাছে কোন ভূত থাকে?
আমি বললাম, জানি না, আমি এখন পর্যন্ত কোনো গাছে ভূত থাকতে দেখিনি। মিসির আলি বললেন, 4 ধরনের গাছে ভূত থাকে: বেল গাছ, তেঁতুল গাছ, শ্যাওড়া গাছ এবং বাঁশ গাছ। এর বাইরে কোনো গাছ থাকে না। আম এবং কাঁঠাল গাছে ভূত থাকে, এরকম কথা কখনো শুনবেন না। আমি বললাম, ও আচ্ছা। মিসির আলি বললেন, ভূত মানুষের কল্পনা, এটা বলার অপেক্ষা রাখে না, কিন্তু মানুষ কেন ভূত থাকার জন্য 4টা মাত্র গাছ বেছে নিল, এটা গবেষণা হওয়া দরকার। এই গবেষণা আমাদের লাভ? মিসির আলি বললেন, এই গবেষণায় মানুষের কল্পনার জগৎ সম্পর্কে কিছু ধারণা দেবে। আমি বললাম, শ্যাওড়া ঘন ঝাঁকড়া গাছ, দিনের বেলাতেও অন্ধকার হয়ে থাকে, সেই জন্যই মানুষ শ্যাওড়া গাছকে ভূতের জন্য বেছে নিয়েছে। মিসির আলি বললেন, বেল গাছ তো ঝাঁকড়া গাছ না, ছায়াদিনী বৃক্ষও না, তাহলে বেল গাছ বাঁচল কেন? বেল গাছে কাঁটা আছে এই কারণে, ভূতরা হয়তো কাঁটা পছন্দ করে। তেঁতুল এবং বাঁশ গাছে তো কাঁটা নেই, ভূতরা তাহলে ওই গাছে কেন থাকছে? আমি চুপ করে গেলাম। প্রসঙ্গ ঘোরাবার জন্য বললাম, শায়লা পুত্রের মৃত্যু রহস্য ভেদের কাজটা শেষ করে ভূতের গবেষণা করলে ভালো হয় না? মিসির আলি বললেন, রহস্য তো অনেক আগেই ভেদ হয়েছে, উত্তর লিখে ফেলে খামে সিলগালা করে আপনার হাতে দিয়েছি। এখন আপনার দায়িত্ব নিজের মতো করে রহস্যের মীমাংসায় আসা। কোন দিকে আগাবো বুঝতে পারছি না তো। আমার চিঠি কোনার শায়লা আমাকে যে চিঠি লিখেছে সেটা ধরে আগাবেন, সেটা ধরে আগানোর তো আর কিছু নেই। মিসির আলি বললেন, অবশ্যই আছে। চিঠিতে লেখা ডাক্তার হারুন চোখের কর্নিয়া গ্রাফটিংয়ের একটা পদ্ধতি বের করেছে, যার নাম হারুনস কর্নিয়া গ্রাফটিং। দেখতে হবে আসলেই এমন কোনো পদ্ধতি ডাক্তার হারুন বের করেছে কিনা। তার প্রয়োজনটা কি? উনি এই পদ্ধতি বের না করলেও তো কিছু আসা যায় না। শিশুর মৃত্যুর সঙ্গে কর্নিয়া গ্রাফটিংয়ের কোনো সম্পর্ক নেই। মিসির আলি বললেন, রহস্যভেদের জন্য কোনো তথ্যই অপ্রয়োজনীয় না। আমি বললাম, গ্রাফটিং বিষয়ক তথ্য পাবো কোথায়? মিসির আলি বললেন, সব মেডিকেল কলেজের লাইব্রেরিতে জার্নাল আছে, সেখান থেকে পাবেন। তার চেয়েও সহজ বুদ্ধি হলো ইন্টারনেট। হারুনস কর্নিয়া গ্রাফটিং লিখে সার্চ দিলেও পাওয়া যাবে। আমি তো সেভাবেই বের করেছি এবং আপনার কম্পিউটারে বের করেছি। কি পেয়েছেন সেটা তো আপনাকে বলবো না। আপনি রহস্য ভেদ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হয়েছেন, আপনি নিজে বের করবেন। এক্ষুনি বের করছি। মিসির আলি বললেন, ভেরি গুড। 5 মিনিটে বেশি সময় লাগার কথা না। ইন্টারনেট আমাদের জীবন অনেক সহজ করে দিয়েছে। ইন্টারনেট ঘেটে দেখা গেল হারুনস কর্নিয়া গ্রাফটিং বলে কিছু নেই, তবে জালাল আহমেদ কর্নিয়া গ্রাফটিং বলে নতুন এক পদ্ধতি আছে। মিসির আলিকে এই তথ্য দিতে দিতেই তিনি বললেন, জালাল আহমেদ মুসলমান নাম, তার মানে এই না যে তার দেশ বাংলাদেশ। সে পাকিস্তানি হতে পারে, মিডল ইস্টের হতে পারে। আপনার কাজ হচ্ছে মেডিকেল কলেজগুলোতে খোঁজ নেওয়া এই নামে কোনো ছেলে পাশ করেছে কিনা। আমি হতাশ গলায় বললাম, আপনি কি এইভাবে রহস্যভেদ করেন? মিসির আলি বললেন, অবশ্যই, দ্বিতীয় বিকল্প তো নেই। যাই হোক, আপনার এই কাজটা সহজ করে দিচ্ছি। আপনি খোঁজ নিয়ে জেনেছি জালাল আহমেদ নামে অসম্ভব ব্রিলিয়েন্ট একজন ছাত্র ঢাকা মেডিকেল কলেজ থেকে পাশ করেছে। সে যে শুধু ব্রিলিয়েন্ট তা না, সে রাজপুত্রের মতো রূপবান, তাকে প্রিন্স নামে ডাকা হতো। আমি শুধু বললাম, ও আচ্ছা। জালাল আহমেদ নামে নতুন এই চরিত্রটির সঙ্গে রহস্যের কী সম্পর্ক কিছুই বুঝতে পারছি না। জট খুলতে গিয়ে আরও জট পাকিয়ে দিচ্ছি, এই হলো সমস্যা। মিসির আলির রহস্যভেদ প্রক্রিয়া যে এমন এক ঝামেলার তাও আগে বুঝিনি। এখানে ওখানে যাওয়া, ঘোরাঘুরি, বিরাট পরিশ্রমের ব্যাপার। মিসির আলি বললেন, আমার চিঠি কন্যাটার চিঠিটা মনে করুন। সেখানে লেখা আমার স্বামী রাজপুত্রের মতো। এখন আপনি বলুন, হারুন সাহেব কি রাজপুত্রের মতো? না, হারুনস কর্নিয়া গ্রাফটিং বলে কিছু নেই, অথচ জালাল আহমেদ কর্নিয়া গ্রাফটিং আছে, যে জালাল রাজপুত্রের মতো সুন্দর। কিছু কি বোঝা যাচ্ছে? আমি হতাশ গলায় বললাম, না। মিসির আলি বললেন, আমার চিঠি কন্যা হাসপাতালের ঠিকানায় একটা চিঠি পাঠিয়েছেন, চিঠি পড়ে দেখতে পারেন। আর কোনো ক্লু যদি পাওয়া যায়। আমি বললাম, চিঠি পড়ে ক্লু বের করা আমার পক্ষে অসম্ভব। আগের চিঠিতে কিছুই পাইনি, এই চিঠিতেও কিছু পাবো না। মিসির আলি হো হো করে হাসছেন, যেন আমি খুবই মজার কোনো কথা বলেছি। এবারে চিঠিটা আমি পরপর 3 বার পড়লাম।
আগের চিঠি মিসির আলি 3বার পড়তে বলেছিলেন, এই কারণে এই চিঠিও 3বার পড়া। চিঠিটা হলো, বাবা, আমি আপনার চিঠি কন্যা শায়লা। আপনার শরীর খারাপ এবং আপনি হাসপাতালে ভর্তি হয়েছেন, এই খবর আমি হারুনের কাছ থেকে পেয়েছি। সে আপনার সব খবর রাখে। আপনি যে একজন লেখকের বাড়িতে উঠেছেন এই খবরও তার কাছে পেয়েছি। আমার ধারণা সে আপনার পেছনে স্পাই লাগিয়েছে। বাবা, আপনাকে যে কথা বলার জন্য চিঠি লিখছি তা হলো ক্ষমা প্রার্থনা। মিথ্যা কথা বলে আপনার সময় নষ্ট করেছি, এই জন্যে ক্ষমা প্রার্থনা। আমি অত্যন্ত ছেলে মানুষের একটা কাজ করেছি, বানিয়ে বানিয়ে বলেছি আমার ছেলের মৃত্যুর কথা। আপনাকে রহস্য ভেদ করতে বলেছি, কারণটা ব্যাখ্যা করি। আমি আপনাকে নিয়ে লেখা প্রায় সব বই পড়েছি। হঠাৎ ইচ্ছা হলো অতি বুদ্ধিমান মিসির আলিকে বিভ্রান্ত করা যায় কিনা দেখা যাক। আমার ধারণা ছিল চিঠি পড়ে আপনি বুঝবেন পুরোটাই বানানো। তা না করে আপনি যে রীতিমতো গবেষণা শুরু করেছেন তা জানলাম যখন আপনি আপনার লেখক বন্ধুকে আমার কাছে পাঠালেন। আপনার লেখক বন্ধু বললেন ওই বছরের 1 এপ্রিল সরকারি ছুটি। মিথ্যা বলার এই বিপদ। সত্যি সত্যি ঘটনাটা ঘটলে আমার মনে থাকতো সে বছরের 1 এপ্রিল সরকারি ছুটি ছিল। বাবা, আপনি আমাকে ক্ষমা করবেন। আপনাকে বাবা ডেকেছি, কাজী কন্যা হিসেবে ক্ষমা পেতে পারি। আমার ইচ্ছা ছিল হাসপাতালে আপনার সঙ্গে দেখা করা, চক্ষু লজ্জায় দেখা করতে পারিনি। বাবা, আপনি আমাকে যদি ক্ষমা করেন তাহলে একদিন এসে আপনাকে দেখে যাব। আমার এতই খারাপ লাগছে, ইচ্ছা করছে পটাশিয়াম সায়ানাইড খেয়ে মরে যাই। ইতি চিঠি কন্যা শায়লা। 3বার চিঠি পড়ার পর আমি বললাম, আমরা যা ভেবেছিলাম ঘটনা তো সেরকমই, মামলা ডিসমিস। মিসির আলি গম্ভীর গলায় বললেন, মামলা মাত্র শুরু, ডিসমিস মোটেও না। আমি মেয়েটিকে সোমবার সন্ধ্যায় আসতে বলেছি, রাতে আমাদের সঙ্গে খেতে বলেছি। এর মধ্যে আপনাকে একটা কাজ করতে হবে, জালাল আহমেদের একটা ছবি জোগাড় করতে হবে। কোত্থেকে জোগাড় করব? আমি বলে দেব কোত্থেকে। আর কিছু করতে হবে? ডাক্তার হারুনের সঙ্গে ভূত বিষয়ক একটা মিটিং, আপনি তাকে ভূত বিষয়ক নানান তথ্য দিবেন। আমি বিস্মিত হয়ে বললাম, ভূত বিষয়ে আমি কি তথ্য দিব? আমি তো কিছুই জানি না। মিসির আলি হাসি মুখে বললেন, আমি শিখিয়ে দেব। এতে লাভ কি হবে? পরকালে বিশ্বাসী লোকজন মৃতদের সঙ্গে যোগাযোগের জন্য অনেক কর্মকাণ্ড করে, যেমন প্ল্যানচেট, চক্র। আমি শুধু জানতে চাই তিনি মৃত কোনো মানুষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছেন কিনা। আমি বললাম, ভূত প্রেত বিষয়ক আলোচনায় আপনি থাকবেন তো? মিসির আলি না সূচক মাথা নাড়লেন। ভাবলেশহীন গলায় বললেন, পুরো প্রক্রিয়াটি আমি আপনাকে দিয়ে করাতে চাই। নিজে নিজে রহস্য ভেদ করতে চাচ্ছিলেন, সেই সুযোগ করে দিচ্ছি। তবে এখনও সময় আছে, আপনি যদি সরে আসতে চান সরে আসবেন। আমি সরে আসতে চাই না। ডাক্তার হারুনের সঙ্গে ভূত বিষয়ক আলোচনা তেমন জমল না। তিনি সেদিন কথা বলার মুডে ছিলেন না। তিনি বললেন, রবীন্দ্রনাথের মতো তার নিজেরও প্ল্যানচেটের উপর অগাধ বিশ্বাস। তার মা জীবিত থাকার সময় মার সঙ্গে অনেকবার প্ল্যানচেট করেছেন। প্ল্যানচেটে সাধারণ মানুষের আত্মা যেমন এসেছে, বিখ্যাত ব্যক্তিদের আত্মাও এসেছে। প্রশ্নের জবাব দিয়েছে। বিখ্যাত ব্যক্তিদের মধ্যে আছেন রবীন্দ্রনাথ ঠাকুর, কবি সুকান্ত, নবাব সিরাজউদ্দৌলা। তার কাছে থেকে জানলাম তিনি এবং তার স্ত্রী শায়লা একবারই বসেছিলেন প্ল্যানচেটে। খুবই বাচ্চা একটা ছেলের আত্মা এসে উপস্থিত হয়। শায়লা এই ঘটনার প্রচণ্ড ভয় পেয়ে অসুস্থ হয়ে পড়েন। এরপর তিনি আর কখনো প্ল্যানচেটে বসেননি। আমি বললাম, বাচ্চা ছেলেটা কি তার নাম বলেছে? হারুন বলেছে, নামের অদ্যাক্ষর বলেছে। বলেছে এস। আপনি নিজে উৎসাহী হলে আপনাকে দিয়ে একদিন বসবো, ভয়ের কিছু নেই। একটা বোতামে আমি এবং আপনি আঙ্গুল চেপে বসবো, বোতামটা থাকবে উইজা বোর্ডে। আমি বললাম, উইজা বোর্ডটা কি? একটা কার্ডবোর্ড, সেখানে A থেকে Z পর্যন্ত অক্ষরগুলি লেখা, এক জায়গায় ইয়েস এবং নো লেখা। যখন বোতামে আত্মা ভর হবে তখন আত্মা কাঁপতে থাকবে। আত্মাকে তখন প্রশ্ন করবেন, আপনি কি এসেছেন? আত্মা তখন বোতামটা টেনে ইয়েসের ঘরে নিয়ে যাবে। এই হচ্ছে বেসিক প্রিন্সিপাল। বুঝেছেন? কিছুটা। কাছ থেকে না দেখলে পুরোপুরি বুঝবো না। একদিন রাতে মিসির আলি সাহেবকে নিয়ে বাসায় চলে আসবেন, হাতে কলমে দেখাবো।
আমি বললাম, হাতে কলমে তো দেখাবেন না, আপনি দেখাবেন আঙ্গুলে বোতামে। আমার রসিকতায় হারুন অত্যন্ত বিরক্ত হলেন। গভীর গলায় বললেন, আজ আমি ব্যস্ত আছি, অন্য একদিন আসুন। আমি উঠে পড়লাম। ভূত বিষয়ক এই আলোচনা থেকে মিসির আলি কি উদ্ধার করবেন আমি বুঝতে পারছি না। বাচ্চা একটা ছেলের আত্মা এসেছিল যার নামের আদ্যক্ষর এস। এটা গুরুত্বপূর্ণ তথ্য হতে পারে, তবে আমি লক্ষ্য করেছি আমার কাছে গুরুত্বপূর্ণ সব তথ্যই মিসির আলির কাছে গুরুত্বহীন। এই ক্ষেত্রেও হয়তো তাই হবে। মিসির আলি হয়তো আমাকে বলবেন, এখন আপনার কাজ হবে এস দিয়ে শুরু নামের তালিকা তৈরি করুন। নবজাতকের নাম, জাতীয় বই জোগাড় করুন, এস দিয়ে শুরু নামগুলি আলাদা আলাদা করে বড় একটা খাতায় লিখে ফেলুন। আমি লিখতে শুরু করব, সালাউদ্দিন, সালাম, শাহিন, সোহেল, শাহাবুদ্দিন, সাব্বির, সালমান, শিহাব, শুভ, সুলতান, সাবের। রাতে খাবার টেবিলে মিসির আলি সাহেবকে বললাম, আপনি আমাকে ছোট্ট একটা সাহায্য করুন। মিতির সঙ্গে বর্তমান রহস্যের সম্পর্কটা শুধু বলুন, বাকিটা আমি পারবো। মিসির আলি বললেন, মিতি বিভিন্ন ধরনের ভৌতিক গল্প বলে। তার প্রধান চেষ্টা সবাইকে বিভ্রান্ত করা। একজন ক্রিমিনালও তাই করে। ক্রাইমটা করার পর তো সে সবাইকে বিভ্রান্ত করতে চায়। এইটুকুই সম্পর্ক, এর বেশি কিছু না। না, এর বেশি কিছু না। যখন কোনো ক্রাইম সলভিং শুরু করবেন তখন এই ব্যাপারটা মাথায় রাখবেন। ক্রিমিনাল আপনাকে বিভ্রান্ত করতে চাইবে। ঝড় বৃষ্টি মাথায় নিয়ে বের হয়েছে। উদ্দেশ্য জৈনিক জালাল আহমেদের খোঁজ বের করা। বৃষ্টিতে ভিজে ঠকঠক করে কাঁপছি। আবহাওয়ার বড় ধরনের কোনো পরিবর্তন অবশ্যই হয়েছে। গরমকালে বৃষ্টির পানি এত ঠান্ডা হবে না, পানি বরফের চেয়ে ঠান্ডা হতে পারে না, কিন্তু গায়ে যে পানি পড়ছে মনে হচ্ছে তার তাপমাত্রা 0 ডিগ্রি অনেক নিচে। জালাল আহমেদের মা মারা গেছেন। বাবা একা বেলি রোডের এক ফ্ল্যাট বাড়িতে থাকেন। বাড়ির দারোয়ান আমাকে কিছুতেই ঢুকতে দিবেন না। তার একটাই কথা, কারো দেখা করার অনুমতি নেই। পুলিশের আইজি আসলেও নেই, মন্ত্রী মিনিস্টার আসলেও নেই। অনেক ঝামেলা করে জালাল সাহেবের বাবার সঙ্গে দেখা করার অনুমতি পাওয়া গেল। বৃদ্ধ অত্যন্ত সন্দেহবাতিগ্রস্ত। তিনি আমাকে শীতল গলায় বললেন, আমি আপনাকে চিনি না, জানি না, কোনোদিন আপনার সঙ্গে আমার দেখাও হয়নি। আপনাকে আমি আমার ছেলের ছবি কেন দিব? আপনি তো দূরের কথা, আমি তো আপনার আত্মীয় স্বজনকে কোনো ছবি দিব না। আমার ছেলে মারা গেছে, ধরে নেন তার ছবিও মারা গেছে। আপনার ছেলে মারা গেছে তা তো জানতাম না। কবে মারা গেছে? কবে মারা গেছে জেনে কি করবেন? মিলাদ পড়াবেন? কুলখানি করাবেন? অনেক কথা বলে ফেলেছি, যান বিদায় হন। ভেজা শরীরে সোফায় বসে আছেন, সোফাটা তো নষ্ট করছেন। সরি। এখন সরি বলে কি হবে? ক্ষতি যা করার তো করে ফেলেছেন। আমি হতাশ হয়ে দেয়ালের দিকে তাকালাম। দেয়াল ভর্তি এক যুবকের নানান ভঙ্গিমার সুন্দর সুন্দর ছবি। রাজপুত্রের মতো রূপবান সেই যুবক বসার ঘরের দেয়ালে আলো করে রেখেছে। এই যুবক যে জালাল আহমেদ তাদের সন্দেহ নেই। একটি ছবি এত সুন্দর যে সেই ছবি দিয়ে ক্যালেন্ডার করা যায়। যুবক জাহাজের দিকে দাঁড়িয়ে আছে, তার পেছনে নীল সমুদ্র। যুবকের চোখে বিষণ্ণতা, তার হাতে একটা মগ, মনে হচ্ছে সে মগে করে কফি খাচ্ছে। আমি বৃদ্ধের দিকে তাকিয়ে বললাম, আপনার ছেলের ছবি? বৃদ্ধ দাঁত মুখ খিচিয়ে বললেন, আমার ছেলের ছবি না, পাড়ার ছেলের ছবি। পাড়ার ছেলের ছবি দিয়ে আমি দেয়াল ভর্তি করে রেখেছি। আমি মুগ্ধ কণ্ঠে বললাম, পুরুষ মানুষ যে এত রূপবান হতে পারে এই প্রথম দেখলাম। মাইকেল অ্যাঞ্জেলো ডেভিডের চেয়েও আপনার ছেলে সুন্দর। এই কথাতে কাজ হলো। বৃদ্ধের চোখ থেকে কাঠিন্য মুছে গেল। সেখানে চলে এলো এক ধরনের বিষণ্ণতা। বৃদ্ধ বললেন, চা খাবেন? আমি বললাম, চা না, কফি খেতে ইচ্ছে করছে। জাহাজের ডেকে আপনার ছেলে কফি খাওয়া দেখে আমার কফি খেতে ইচ্ছে করছে। আপনার বাসায় কফির ব্যবস্থা কি আছে? বৃদ্ধ বললেন, অবশ্যই আছে। আমার ছেলে যে মগে করে কফি খাচ্ছে সেই মগটাও আছে। ওই মগে করে খেতে চান? আমি বললাম, এত সৌভাগ্য আমি আশা করছি না, কফি হলেই আমার চলবে। বৃদ্ধ আমাকে মাথা মোছার টাওয়েল এনে দিলেন। ছেলের কফি মগেই কফি দিলেন। চোখ মুছতে মুছতে ছেলের মৃত্যুর ঘটনা বললেন। নিউ ইয়র্কের সাবওয়েতে ট্রেনের জন্য অপেক্ষা করতে করতে মৃত্যুর 10 মিনিট আগেও টেলিফোনে আমার সঙ্গে কথা হয়েছে। মোবাইলে টেলিফোন করেছে। আমি বাথরুমে ছিলাম, দৌড়ে এসে টেলিফোন ধরেছি। ছেলে বলল,
বাবা কেমন আছো? আমি বললাম, ভালো। তুই কেমন আছিস? ছেলে বলল, আমি বেশি ভালো না। আমি বললাম, ভালো না কেন? শরীর খারাপ? ছেলে বলল, শরীর ঠিকই আছে, মনটা অস্থির। বাংলাদেশে চলে আসতে ইচ্ছে করছে। কতদিন বাংলাদেশের বৃষ্টির শব্দ শুনি না, ব্যাঙের ডাক শুনি না। আমি বললাম, দেশে চলে আয়। ছেলে বলল, বর্ষা শুরু হোক, তারপর আসবো। বাবা রাখি। এই বলে সে টেলিফোন বন্ধ করলো। ও আল্লাহ, 1 মিনিটের মাথায় আবার টেলিফোন। আমি বললাম, বাবা কি? সে বলল, বাবা খুব অস্থির লাগছে, বুঝতে পারছি না কেন। তুমি আমার জন্য দোয়া করবে। আমি বললাম, অবশ্যই করবো বাবা, এক্ষুনি দোয়া করতে বসো, এক্ষুনি। আমি বললাম, বাবা তোর শরীর ঠিক আছে তো? সে বলল, আমার শরীর খুব ভালো, শুধু মন অস্থির। ছেলে টেলিফোন রাখা মাত্র আমি অজু করে নামাজ পড়তে বসলাম। আমার বাবু যখন মারা যাচ্ছে তখন আমি বাবুর জন্য নামাজ পড়ছি, এটাই আমার একমাত্র সান্ত্বনা। জালাল আহমেদের ছবি নিয়ে বাসায় ফিরলাম। জাহাজে কফি খাওয়ার ছবিটাই আমাকে দিলেন। চোখ মুছতে মুছতে বললেন, আমার ছেলের এই ছবিটা আপনার পছন্দ হয়েছে, আপনি নিয়ে যান, ফেরত দিতে হবে না। ছবি আপনার কেন দরকার, ছবি দিয়ে কি করবেন, কিছুই জানতে চাচ্ছি না। আজকাল কিছুই জানতে ইচ্ছে করে না। কফি খেতে চাইলে আমার কাছে এসে কফি খেয়ে যাবেন। আমার ছেলের কফি খুব পছন্দ ছিল। মৃত্যুর সময়ও তার হাতের কফি কাপ ছিল। আজ সোমবার। মিসির আলি সাহেবের চিঠি কন্যা শায়লার আমাদের এখানে ডিনারের নিমন্ত্রণ। তিনি নিমন্ত্রণ গ্রহণ করেছেন। টেলিফোনে জানিয়েছেন সন্ধ্যা 7টা নাগাদ চলে আসবেন। আমি কয়েকটি কারণে কিছুটা উত্তেজনার মধ্যে আছি। প্রথম কারণ, অতিথির জন্য রান্নার দায়িত্ব পড়েছে আমার। মেনু মিসির আলি ঠিক করে দিয়েছেন। স্টার্টার জিরা পানি, সাইড ডিশ বেগুন ভর্তা, টমেটো ভর্তা, মেইন ডিশ স্ত্রী ইলিশ, ফিনিশিং মুগের ডাল, ডেজার্ট দই। মেইন ডিশ নিয়ে আমি যথেষ্ট দুশ্চিন্তায় আছি। মেইন ডিশের নামই দুশ্চিন্তার জন্য যথেষ্ট, স্ত্রী ইলিশ। এই রান্না মিসির আলি আবিষ্কার। ইলিশ মাছের সর্ষে বাটা, কাঁচামরিচ এবং লবণ দেওয়ার পর লাউ পাতা দিয়ে মুড়তে হবে। তারপর গরম স্ত্রীর নিচে বসিয়ে দিতে হবে। কিছুক্ষণ পর মাছ উল্টে আবার স্ত্রী চাপা দেওয়া, স্ত্রী দিয়ে কিছুক্ষণ চাপা দিয়ে রাখতে হবে। সেই সম্পর্কে মিসির আলি কিছুই বলছেন না। আমার ধারণা মেইন ডিশ হবে কাঁচা মাছ। মিসির আলিকে এই কথা বলতে বলতেই তিনি বললেন, কাঁচা মাছ তো খারাপ কিছু না, জাপানিরা সুশি খায়, সুশি বানানো কাঁচা মাছ দিয়ে। সমস্যা হচ্ছে আমরা জাপানি না, কাঁচা মাছ খেতে অভ্যস্ত না। কাজেই আমি সকাল থেকে স্টপ ওয়াচ দিয়ে স্ত্রী চাপা দেওয়ার সময়টা বের করার চেষ্টা করছি। একটা ইলিশ মাছের লেজ এবং মাথা ছাড়া পুরোটাই নষ্ট হয়েছে। এখন এক্সপেরিমেন্ট শুরু হয়েছে দ্বিতীয় ইলিশ মাছ দিয়ে। যথেষ্ট টেনশন বোধ হচ্ছে। আমি একদিনের টেনশনে অস্থির। বাংলাদেশের মেয়েরা রোজই এই টেনশনের ভেতর দিয়ে যায়, এটা ভেবে খুব অবাক লাগছে। সন্ধ্যা থেকে ঝড় বৃষ্টি। 7টার মধ্যে ঢাকা শহরের সব রাস্তায় পানি। এই ঝড় বৃষ্টির মধ্যে কাটায় কাটায় 7টায় শায়লা উপস্থিত হলেন। তখনই ইলেকট্রিসিটি চলে গেল। আমার মাথায় হাত। ইলেকট্রিসিটি ছাড়া বিখ্যাত স্ত্রী ইলিশ তৈরি হবে না। বসার ঘরের টেবিলে মোমবাতি জ্বালানো হয়েছে। মোমবাতির আলোয় শালা নামের মহিলাকে অপরূপ দেখাচ্ছে। অধ্যাপিকারা পড়াতে জানেন, সাজতে জানেন না, কথাটা ঠিক না। তিনি সুন্দর করে সেজেছেন। শায়লা অতি বিনয়ের সঙ্গে মিসির আলিকে কদমবুচি করে বললেন, ভুলভাল চিঠি লিখে আপনাকে বিরক্ত করেছি। বাবা, আমাকে ক্ষমা করেছেন তো? মিসির আলি বললেন, শায়লা বললেন, ক্ষমা করে থাকলে মাথায় হাত রাখুন। মিসির আলি মাথায় হাত রাখলেন। সুন্দর সন্ধ্যা শুরু হলো। আমরা 3জন একসঙ্গে বসেছি। আমাদের সামনে লেবু চা। ঝড় বৃষ্টির রাতে লেবু চায়ে চুমুক দিতে অসাধারণ লাগছে। খোলা জানালা দিয়ে ঠান্ডা হাওয়া আসছে। হাওয়ায় মোমবাতির শিখা কাঁপছে। এখন মনে হচ্ছে ঝড় বৃষ্টির রাতে ইলেকট্রিসিটি চলে যাওয়া এমন খারাপ কিছু না। মিসির আলি সিগারেট ধরাতে ধরাতে শায়লার দিকে তাকিয়ে বললেন, তুমি তোমার হ্যান্ডব্যাগে কি সবসময় পটাশিয়াম সায়ানাইড রাখো? শায়লার মুখ হঠাৎ রক্তশূন্য হয়ে গেল। শায়লার কথা বাদ থাকুক, আমি নিজেই হকচকিয়ে গেলাম। শায়লা যদি তার হ্যান্ডব্যাগে পটাশিয়াম সায়ানাইড রেখেও থাকেন, মিসির আলির পক্ষে তা জানা কোনো ক্রমেই সম্ভব না।
ওনার আর যাই থাকুক এক্সট্রা চোখ নেই। মিসির আলী সহজ গলায় বললেন, তোমার ব্যাগে পটাশিয়াম সায়ানাইডের একটা ফাইল আছে। কি করে সেটা বুঝলাম তোমাকে বলি। পটাশিয়াম সায়ানাইড নিয়ে তোমার অবসেশন আছে। শ্বশুরবাড়িতে এই শব্দটা তুমি প্রায় উচ্চারণ করো, যে কারণে তোমার শাশুড়ি শব্দটি শিখেছেন এবং তার পুত্রকে সাবধান করেছেন। কেমিস্ট্রির শিক্ষক হিসেবে পটাশিয়াম সায়ানাইড জোগাড় করা তোমার পক্ষে কোনো বিষয় না। তার চেয়ে বড় কথা, তুমি এমএস করেছো নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে। তোমার থিসিস ছিল কোনো একটি ইনঅর্গানিক যৌগে কেসিনের সাহায্যে কার্বন যুক্ত করা। শায়লা যন্ত্রের মতো বললেন, সিলিনিয়াম হাইড্রাইড। আপনি এই খবর নিয়েছেন? হ্যাঁ, নিয়েছি। তোমার যে গাইড প্রফেসর জেমস ক্লার্ক, তার সঙ্গেও আমার টেলিফোনে কথা হয়েছে। মিসির আলী বললেন, এই ঘরে ঢোকার পর থেকে লক্ষ্য করছি তুমি তোমার হ্যান্ডব্যাগ শরীরের সঙ্গে শুধু যে জড়িয়ে রেখেছো তা না, শাড়ির আঁচল দিয়ে ঢেকেও রেখেছো। বাতাসের ঝাপটায় একবার তোমার শাড়ির আঁচল সরেও গেল। তুমি সঙ্গে সঙ্গে অতি ব্যস্ততার সঙ্গে তোমার ব্যাগটা ঢাকলে। এখন বলো, তোমার ব্যাগে পটাশিয়াম সায়ানাইড আছে না? তুমি যদি বলো নাই, তাহলে নাই, আমি তোমার ব্যাগ খুলে দেখব না। শালা বিড়বিড় করে বললেন, পটাশিয়াম সায়ানাইড আছে, 20 গ্রামের একটা ফাইল। চোখ কপালে ওঠার ব্যাপারটা বাগধারায় আছে। বাস্তবে এই ঘটনা কখনো ঘটে না। ঘটার সামান্য সম্ভাবনা থাকলে আমার চোখ কপালে উঠে থাকতো। মিসির আলী আমার দিকে তাকিয়ে বললেন, আপনাকে একটা খাম রাখতে দিয়েছিলাম। খামটা আজ খোলা হবে এবং খামে কি লেখা পড়া হবে। আমি খাম এনে নিজের জায়গায় বসলাম। মিসির আলী শায়লার দিকে তাকিয়ে বললেন, তুমি প্রথম চিঠিতে জানতে চেয়েছিলে তোমার পুত্র সাগরে হত্যাকারী কে, তুমি তা জানো। আমি জানি কিনা? আমিও জানি। সেটা একটা কাগজে লিখে রাখতে দিয়েছিলাম, তোমার সামনে একদিন খুলবো এই আশায়। এখন খোলা হবে। শায়লা ছোট্ট নিঃশ্বাস ফেলে বিড়বিড় করে বললেন, ও গড। মিসির আলী আমার দিকে তাকিয়ে বললেন, কাগজে কি লেখা পড়ুন। আমি বললাম, কাগজে লেখা আমার ওপর ত্রকোনা। মিসির আলী বললেন, অতি সহজ সাংকেতিক ভাষায় লিখেছি, অক্ষরগুলি আঁকপিচ করলেই মূলটা বের হবে। আমি লিখেছি, আমার পত্রকন্যা। আমি শায়লার দিকে তাকালাম। তার চেহারা ভাবলেশহীন। কি ঘটছে না ঘটছে তা যেন সে ঠিক বুঝে উঠতে পারছে না। মিসির আলী বললেন, শায়লা, তুমি বিয়ের পর এমএস করতে আমেরিকা যাও, ঠিক না? শায়লা হ্যাঁ সূচক মাথা নাড়ল। জালাল আহমেদের সঙ্গে সেখানেই তোমার পরিচয়? হ্যাঁ। সাগর নামে ছেলেটি কি তোমার অবৈধ সন্তান? শায়লা মুখ তুলে তাকালেন এবং কঠিন গলায় বললেন, না, আমি হারুনকে নিয়ম মাফিক তালাক দিয়ে জালালকে বিয়ে করি। হারুনের সঙ্গে এমনিতেই আমার বিয়ে বৈধ ছিল না। আপনি এত কিছু জেনেছেন, এই তথ্য নিশ্চয়ই জানেন সে ইম্পর্ট্যান্ট। জানি। পুরো ইসলামী মতে নিউ ইয়র্কে এক মসজিদে আমাদের বিয়ে হয়, তারপরেই সমস্যা শুরু হয়। কি সমস্যা? জালালের ধারণা হয় আমি মানসিকভাবে অসুস্থ, যে কোনো সময় তাকে আমি খুন করতে পারি। এইসব হাবিজাবি। ডাক্তার হারুনের যে সমস্যা আছে সেই সমস্যা? হ্যাঁ। আমাদের যে বাচ্চাটা হয় সাগর, সেই বাচ্চাটা জালাল সরিয়ে ফেলেছিল। তার ধারণা হয়েছিল বাচ্চাটাকে আমিও মেরে ফেলবো। সে সাগরকে তার এক আত্মীয়র বাড়িতে সরিয়ে দিয়েছিল, যাতে আমি বুঝতে না পারি সে কোথায়। আমি ইচ্ছে করে পুলিশের সাহায্য নিয়ে বাচ্চা বের করে ফেলতে পারতাম, তা করিনি। নিজেই খুঁজে খুঁজে বের করেছি সে কোথায় আছে। আমি আমার ছেলের খোঁজে জ্যাকসন হাইটের বাড়িতে উপস্থিত হয়ে জানলাম তাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। আমি এক কাপ কফি খাবো। কফি কি আছে? মানুষ চলে যায় তার কিছু অভ্যাস রেখে যায়। জালাল নেই, কিন্তু তার কফির অভ্যাস আমার মধ্যে রেখে গেছে। আমি কফি বানিয়ে শালার সামনে ধরলাম। শালা কফির কাপে চুমুক দিয়ে মিসির আলীর দিকে তাকিয়ে বলল, জালাল যে নিউ ইয়র্কে এক সাবওয়েতে কফি খেতে খেতে মারা গিয়েছিল, এই খবর কি আপনি জোগাড় করেছেন? মিসির আলী বললেন, হ্যাঁ। সে হার্ট অ্যাটাকে মারা যায়নি, কফিতে পটাশিয়াম সায়ানাইড মিশিয়ে খেয়েছিল। সে সুইসাইড করেছিল। পটাশিয়াম সায়ানাইড চুরি করেছিল আমার কাছ থেকে। নিউ ইয়র্ক পুলিশের বুদ্ধির কত নামডাক শুনি, তারা ধরতে পারেনি। তারা ভেবেছে হার্ট অ্যাটাক। তার মৃত্যুর পর আমি দেশে ফিরে আসি, বাস করতে থাকি হারুনের সঙ্গে। এমনভাবে বাস করি যেন মাঝখানে 2টা বছর হঠাৎ বাদ পড়ে গেছে। হারুন কখনো কিছু জিজ্ঞেস করেনি, আমিও কিছু বলিনি। আমার শাশুড়ি ব্যাপারটা একেবারেই মেনে নেননি। তিনি আমাকে হজম করেছেন, কারণ আমাকে প্রচন্ড ভয় পেতেন।
তার ধারণা হয়ে গিয়েছিল আমি জালালকে খুন করে ফিরে এসেছি তার ছেলেকে খুন করতে। বাবা, আপনার বুদ্ধি, আপনার লজিকের সিঁড়ি তৈরির ক্ষমতার কোনো তুলনা নেই। আমি ব্যাগে পটাশিয়াম সায়ানাইড নিয়ে ঘুরি, এটা পর্যন্ত বের করে ফেলেছেন, কিন্তু আমার বিষয়ে আপনার সিদ্ধান্ত ছিল ভুল। মিসির আলী বললেন, তোমার ছেলে সাগর কোথায় আছে? সে তার দাদুর সঙ্গে থাকে। ওই বাড়িতে আমার যাওয়া নিষেধ, তবে হারুন ওই বাড়িতে যায়। আমার ছেলে তাকে খুব পছন্দ করে। হারুনই তাকে আমার সঙ্গে দেখা করানোর জন্য প্রায় আমাদের বাড়িতে নিয়ে আসে। ছেলেটি তার বাবার চেয়েও অনেক সুন্দর হয়েছে। ইলেকট্রিসিটি চলে এসেছে। আমি স্ত্রী ইলিশ বানানোয় ব্যস্ত, মানসিকভাবে খানিকটা বিপর্যস্ত। সন্ধ্যার পর থেকে অনেক ঘটনা এত দ্রুত ঘটেছে যে তাল রাখতে সমস্যা হচ্ছে। শালা পুরোপুরি সত্যি বলছে এটা আমার কাছে মনে হচ্ছে না। মিসির আলীকে দেখে কিছু বুঝতে পারছি না। রাত 9টায় দরজা কলিং বেল বেজে উঠল। দরজা খোলার জন্য উঠে দাঁড়ালো শায়লা। লজ্জিত গলায় বলল, আমি হারুনকে রাত 9টায় ডিনার খেতে এখানে আসতে বলেছি। ওকে বাদ দিয়ে ডিনার খেতে খুব খারাপ লাগবে। মিসির আলী বললেন, ভালো করেছো। আমার উচিত ছিল দুজনকে দাওয়াত দেওয়া, ভুলটা আমার। শায়লা বললেন, হারুনকে বলেছি সাগরকেও যেন নিয়ে আসে। মনে হয় এনেছে। দরজা খোলা হলো। হারুন সাহেব একগোছা দোলন চাপা হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন। তার গায়ের সঙ্গে গা লাগিয়ে যে শিশুটি দাঁড়িয়ে আছে সে দোলন চাপার চেয়েও সুন্দর। আমি আমার জীবনে এত সুন্দর শিশু দেখিনি। অবশ্যই দেব শিশুরা এত সুন্দর হয় না। এই সুন্দর সৌন্দর্য পৃথিবীর সৌন্দর্য। শায়লা বললেন, আমার দুষ্টুর বাবাটা কোথায়? সঙ্গে সঙ্গে সে ছুটে এসে মাকে জড়িয়ে ধরল। মিসির আলী বললেন, শায়লা, তোমার দুষ্টু বাবুটাকে একটু আমার কাছে আনো, তার মাথায় হাত বুলিয়ে আদর করে দেই। আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা মিসির আলীর চশমা। আমরা প্রায়ই গল্প পড়ে থাকি। আপনাদের কাছে যদি গল্প পাঠ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই গল্পের আসর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আজ তাহলে এতটুকুই, ভালো থাকবেন।